নানা ধরনের কথা আসছে। এই বিষয়গুলো আমরা আলোচনা আনবো। মূলত আজকের যে শিরোনাম দেখছেন যে বিপ্লবের সুবিধাভোগীরা সুবিধাভোগীদের কাছে বিপ্লবীদের জীবন রক্ষার আকুতি। অর্থাৎ বিপ্লবীরা যাদের ক্ষমতায় বসিয়েছে তারা বিপ্লবের অংশ ছিল না কোনোভাবেই। দু একজন হালকা একটু একটু আধটু তারা বিপ্লবীদের ঘাড়ে চড়ে ক্ষমতায় বসেছে। বিপ্লবীদের কোনো নিরাপত্তার বিধান করে নাই। বিপ্লবীদের পক্ষে জুলাই বিপ্লবকে তারা ধারণ করে নাই, এই বিষয়টি স্পষ্ট। তারই ধারাবাহিকতায় হাদির উপরে এই হত্যা চেষ্টা। তো বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমার সঙ্গে আলোচনা করতে যোগ দিচ্ছেন আমার চ্যানেলের নিয়মিত অতিথি, আমাদের প্রিয় মুখ মেজর সাফায়েত আহমেদ। সাফায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনাকে এবং আপনার দর্শকদের সবাইকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং দর্শক আমার সঙ্গে যোগ দিচ্ছেন মাবরুর রশিদ বান্না। আহ, তিনি ওসমান হাদি মিলে জুলাই বিপ্লবের সময়টায় আহ, খুব নিবিড়ভাবে কাজ করেছেন। পাশাপাশি তারা জুলাই বিপ্লবের পরবর্তী সময়েও বিভিন্ন ডকুমেন্টারি, প্রতিবাদী গান, এইসবের ক্ষেত্রে বিভিন্ন ভূমিকায় ছিলেন। বান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। তো প্রথমে আসলে আমি মাহমুদুর রশিদ বান্না, আপনি কিন্তু হাদির সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছিলেন। আপনি কিন্তু আপনার বাসা এবং হসপিটাল মিলেই কিন্তু গত কয়েকদিন ধরে আছেন। তো হাদির সর্বশেষ অবস্থা কি? আজকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার কথা। তার সর্বশেষ পরিস্থিতির একটা ব্রিফ নিয়ে আজকের মূল আলোচনা আমি ঢুকতে চাই। জি, যদি অ্যাম্বুলেন্সের কথা বলি, এয়ার অ্যাম্বুলেন্স আজকে 11:30 মধ্যে ল্যান্ড করার কথা বাংলাদেশের মাটিতে। তো সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আজকে 11টা থেকে 11:30 মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ড করবে এবং এরপরেই আসলে ডিসিশন হবে হসপিটাল থেকে, আবার কেয়ার থেকে, যে কখন হাদি ভাইকে মুভ করানো হবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ আশা করছি আজকেই ভাইয়াকে নিয়ে যাওয়া যাবে বিদেশে। আর যদি শারীরিক অবস্থার কথা বলি তাহলে বলবো হচ্ছে অপরিবর্তিত। যদি আরেকটু এগিয়ে বলি তাহলে আগের থেকেও খারাপ। যখন যে শুরুতে যে অবস্থায় হাদি ভাইকে অপারেশন করা হয়েছিল ডিএমসিতে, ঢাকা মেডিকেল কলেজে, সেটার পর থেকে আসলে অবস্থা যেভাবে আমরা আশা করেছিলাম যে হয়তো উন্নতি ঘটবে, সে হয়তো সেইভাবে আসলে উন্নতি ঘটে নাই। তো এটাই আর কি, মানে খুব আশার কথা বলতে পারছি না, আমি বলতে পারছি না, শুধু এতটুকুই বলতে পারছি, আশাটা এটাই যে মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা যদি আমাদের উপর দয়া করে, রহমত করে, এই জাতির উপরে, এই আমাদের উপরে একটু রহমত করেন, তাহলে কোন একটা মিরাকেলে হয়তো আমাদের ভাই ফেরত আসবে। এটা পৃথিবীতে অনেক মিরাকেল ঘটে এরকম। ডাক্তাররাও বলেছেন যে যখন ডাক্তারদের সাথে কথা হচ্ছিল আমাদের বিভিন্ন সময়, তখন ডাক্তাররা বলেছেন তাদের জীবনে অনেক মিরাকেল হয়েছে, তারা দেখেছেন অনেক মিরাকেলের সাক্ষী, যে এই রোগীর কোনোভাবে ফেরত আসার কথা না, সেই রোগী আর কি আল্লাহ ফেরত দিয়ে দিয়েছেন। তো আসলে সেই মিরাকেলের অপেক্ষাটাই আমরা আছি। ওই যে আমাদের যে চান্সটা, সেটা হচ্ছে আমাদের এখন ওই এটাই হচ্ছে বিষয়। তো হাদি ভাইয়ের জীবন আছে, আমি এটা বলতে পারি আসার কথা, যে হাদি ভাই এখনো শাহাদাত বরণ করেন নাই, উনি এখনো জীবিত। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদেরকে মানে বিপ্লবের 15-16 মাসের মাথায় এসে একজন বিপ্লবীর মানে বিষয়ে এই জাতীয় আলোচনা করতে হচ্ছে, তাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এবং দর্শক, আপনাদেরকে আমি বলতে চাই, আহ, শরীফ ওসমান হাদি কিন্তু আমার নিয়মিত অতিথি ছিলেন এবং বিভিন্নভাবে হাদি কিন্তু আমার সঙ্গে আমার এই চ্যানেলে যোগ দিয়েছেন। এটি গত 13ই জুলাই 2025-এর অনুষ্ঠান। আমরা এখানে ছিল জুলাই বিপ্লবের 1 বছর উপলক্ষে অনুষ্ঠান। রসনা আপাও আজকে যোগ দেওয়ার কথা ছিল, তিনি শেষ মুহূর্তে অন্য কাজে ব্যস্ততার জন্য যোগ দিতে পারেন নাই। তো বান্না ভাই সহ কিন্তু হাদি সহ আমরা কিন্তু ওখানে অনুষ্ঠান করেছি এবং যখনই আমি আসলে বলেছি শরীফ ওসমান হাদিকে, ভাই একটু আসেন আজকে যোগ দেন, মানে যত কাজই থাকুক উনি কিন্তু কখনো বলেন নাই যে আজকে পারবো না বা না, এবং সবসময় তো স্পষ্টভাষী একজন মানুষ। এটা নিয়ে আমরা খুবই ব্যথিত এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। এবং আজকের যে শিরোনামটা বা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি,
শাফাত ভাই, আমি যদি আমার কাছে ঠিক এই মানে এই বক্তব্যটা ঠিক অন্যরকম লাগলো আরকি। যে জুলাই বিপ্লবের সুবিধাভোগীদের কাছে জুলাই বিপ্লবীর পরিবার যে বলতেছে যে মানে বিপ্লবীদেরকে বাঁচাতে হবে। তো ভাই তোমাদেরকে বসানো হয়েছিল কেন? ভাই তোমরা যেখানে বসলা, কেন বসলা? তোমাদের ১ম দায়িত্বটা কি ছিল? মানে শাফায়েত, আপনার কাছে শুনি। আপনিও ধরেন বিভিন্ন সময়েই কিন্তু এই হাদীস সহ আমরা এই চ্যানেলে কথা বলেছি। আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করেছি। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে? মানে সুবিধাভোগীদের কাছে বিপ্লবীরা জীবন রক্ষার আবেদন করবে? কি মনে করেন আপনি? কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ কনক ভাই। আমি আসলে আপনি যে কথাগুলা বলছিলেন আমি আমার পক্ষে বান্না ভাই জানেন, কারণ আমরা আসলে আমি, বান্না ভাই, হাদী ভাই আমরা একসাথে একটা কাজ করেছিলাম। যার কারণে আমাদের সেই সময় থেকে আমাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে আমার পক্ষে আসলে আবেগ ধরে রাখাটা খুব মানে মুশকিল হয়ে যাচ্ছে। আমি নিজেকে খুবই শক্ত মনের মানুষ হিসেবেই আমি সবসময় জানি। কিন্তু আমার পক্ষেও আসলে এই ধরনের পরিস্থিতিতে আবেগ ধরে রাখাটা খুব কষ্টের হয়ে যায়। আমি সর্বশেষ আপনার চ্যানেলে শেষ যে ২ বার এসেছিলাম, ২ বারই আমাদের সাথে হাদী ছিলেন। এই জুলাইতে আমি ছিলাম, সাথে রওশন আপা ছিলেন, হাদী ছিলেন, এবং তার আগে সম্ভবত ডিসেম্বরে আমাদের যেই গানটা আমি, হাদী ভাই, তারপরে বান্না ভাই এবং আমাদের রাহাত শান্তনু ভাই আমরা ৪ জনে মিলে যে গানটা তৈরি করেছিলাম, সেই গানের একটা প্রমোশনের জন্যই আমরা আপনার চ্যানেলে এসেছিলাম। তো আজকে আমি আবার আপনার চ্যানেলে এসেছি। আমি এসেছি, আমার সাথে বান্না ভাই আছে। কিন্তু আমার হাদী ভাই নাই। এটা আমি আসলে আমার চিন্তা করতে আমার 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 ভেতরটা খুব আমার মোচড় দিয়ে উঠছে আরকি। তো এখন আপনার প্রশ্নে যদি আমি যেতে চাই, আ আমি এখানে ১ম কথা হচ্ছে গিয়ে এটা তো এই আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। কারণ তাদেরকে তো আমরা যে এত বড়, বড় কথা বলে আমরা এই যে এত হাই প্রোফাইল মানুষজনকে নিয়ে আসলাম, তাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা খুব সামান্যই ছিল। উনারা আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবেন। যারা এই বিপ্লব বা অভ্যুত্থান আপনারা যে নামেই ডাকেন না কেন, I don't care. এটার পেছনে আমাদের বাংলাদেশ থেকে এই ফ্যাসিজমের পতনের পেছনে যে মানুষগুলা কাজ করলো তাদের নিরাপত্তাটা নিশ্চিত করবেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, সময় মতো একটা ইলেকশন দিবেন, দিয়ে আপনারা চলে যাবেন। আপনারা এখানে এসে এত সংস্কার-টংস্কার এত কথাবার্তা বলে কিন্তু সেখানে বেসিক আপনাদের কাছ থেকে যে মানুষের যে প্রত্যাশাটা সেটা মানুষ পাচ্ছে না। তাহলে আপনারা আছেন কিসের জন্য? আমি জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এখনো গিয়ে পুলিশ লাইনের লঙ্গরখানায় মাংস বেশি না আলু কম উনি সেটা হিসাব করছেন। অথচ মানে সেখানে উনার নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। আমি শুধু জানতে চাই যে এটা যখন ঘটলো ঢাকায় এটার অ্যাকশন কি হলো? এখান থেকে আমরা কাকে পাওয়া গেল? গোয়েন্দা সংস্থা যদি এখন তারা এই খবর বের করতে পারে যে তারা নাকি ময়মনসিংহ দিয়ে না কোন দিক দিয়ে পালিয়ে তারা আসাম চলে গেছে, এইটা যদি তারা বের করতে পারে তাহলে এই যে এতটা রাস্তা তারা গেল সেটা তারা কিভাবে বের করতে পারলো না? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি কনক ভাই। হাদির উপরে যে এরকম তার যে প্রাণের একটা হুমকি আছে এটা তো আমরা জানতাম, হাদি জানতো এটা, এবং হাদি একা না, হাদি এটা তো স্পেসিফিক ইনফরমেশন ছিল। হাদি, হাসনাত আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ এরকম কিছু কিছু মানুষের ব্যাপারে তো স্পেসিফিক ইনফরমেশন ছিল, তারা সেটা জানিয়েছিল, বিভিন্ন জায়গাতে অথরিটিকে তারা জানিয়েছিল। সরকার কি ব্যবস্থা নিয়েছে আপনার মনে আছে কিনা জানি না, ২০০২ সালে সম্ভবত যখন ওই যে ডক্টর হুমায়ুন আজাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন হামলা হলো, এরপরে কিন্তু এরকম অনেক মানুষকে, তখন বিএনপি সরকার ক্ষমতায়, এরকম অনেক হাই প্রোফাইল মানুষজনের কাছে সরকার থেকে প্রোঅ্যাক্টিভলি পুলিশ সিকিউরিটি পাঠানো হয়েছে। হুমায়ুন আহমেদ নিজে এটা নিয়ে গল্প লিখেছেন। উনি উনার যে স্বভাব, উনার যে উনি যে এরকম হিউমার নিয়ে খুবই মজা করে লেখেন, উনি সেভাবেই লিখেছিলেন খুব মজা করে। একটা আমার গল্প, ওনার সেই বইটার নাম মনে নাই, বাট উনি একটা বইয়ে লিখেছিলেন যে উনি একদিন উনার বাসায়, যে দক্ষিণ হাওয়া যে বাসায় ঢুকে দেখেন একজন আগন্তুক বসা। উনি জিজ্ঞেস করলেন যে আপনি কে? উনি বললেন যে স্যার আমাকে ডিএমপি থেকে পাঠানো হয়েছে, আমি আপনার সাথে গানম্যান হিসেবে থাকবো। এই রকমের প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা তো আছে বাংলাদেশের নজির, এই বিএনপি গভর্নমেন্টই নিয়েছিল। তো আজকে এত বিপুল জনসমর্থন, তথাকথিত জনসমর্থন নিয়ে যে আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসালাম, তাদের সেই প্রোঅ্যাক্টিভনেসটা কোথায়? যেখানে তারা স্পেসিফিক্যালি জানতো যে এইরকম কিছু মানুষের লাইফ রিস্ক আছে, তারা কি ব্যবস্থা নিয়েছিল আমরা জানতে চাই।
আর এটা যে ভবিষ্যৎ আজকে হাদিকে দিয়ে শুরু হয়েছে, কালকে যে এটা আরেকজন হবে না, সেটার কি কি গ্যারান্টি আছে? আমরা এই জিনিসটা সরকারের কাছে মানে আমরা জানি না। এখন ওনারা এত কিছু করছেন, কি 16ই ডিসেম্বরের প্যারেডে হাদির ছবি হেলমেটের মধ্যে এঁকে বিডিআর চেয়ারম্যান জাম্প করবেন। ভাই, এগুলা করে কি লাভ? আজকে আপনি প্রধান উপদেষ্টার ওনার ফেসবুকের পেজে হাদির কবিতা আবৃত্তি শেয়ার করছেন, করে কি লাভ? যখন আপনার কাছ থেকে তো এটা তো আপনার কাছ থেকে তো এটা আমরা চাই না। আমরা তো চেয়েছিলাম যে আপনি এই মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা কোথায়? মানে সাফায়েত ভাই, ওই যে ধরেন ওই যে মানে নতুন বোতলে পুরান মদ একটা কথা আছে না? ওই আপনি দেখেন এই যে ধরেন এই যে না পরীক্ষার আগে ফেল করার পরে আপনার একেবারে মানে কান্নাকাটি শুরু হয়েছে, আপনি সুইসাইড করতে যাচ্ছেন। আপনাকে বসানো হয়েছে কেন? আপনি না, গত 16 মাসে ভাই একটা সুনির্দিষ্ট আওয়ামী লীগের সন্ত্রাসী ধরা পড়ে নাই। আচ্ছা, এই না না, এই যে নিরাপত্তা ইস্যু যেটা কনক ভাই, জি, আমি জি, সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এই যে নিরাপত্তা ইস্যুতে আপনি নিজেও তো যুক্তরাষ্ট্রে থাকেন, আপনি জানেন যে এখানে মাহফুজ উপদেষ্টা যে মাহফুজ আলম এসেছিল নিউ ইয়র্কে, তার উপরে হামলা হয়েছে। যখন ইউএনজিএ জেনারেল অ্যাসেম্বলির জন্য যখন তাসলিম জারা আক্তার তারা যখন আসলো, তাদের উপরে হামলা হয়েছে। এবং এগুলা আমাদের গাফিলতিটা কাদের? সরকারের লোকজনদের গাফিলতি, এমবাসির লোকজনদের গাফিলতি, সরকারের রন্ধ্রে রন্ধ্রে আমরা গাফিলতি দেখছি। এটার এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একটা কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। না ওই তো ধরেন ইউএনজিতে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরে ওই যে আমাদের এরা তো সবাই এখনো বহাল তবিয়তেই আছে এবং ইউএনজির এখানে তো ছাত্রলীগের ছেলেকে হায়ার করে আনা হয়েছিল আহ, মানে পরিকল্পিত ভাবেই মনে হয়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ধরেন আপনি গত 16 মাসে ছাত্রলীগের আওয়ামী লীগের একটা দুর্বৃত্ত ধরা পড়লো না, কিছু মানে মন্ত্রী এমপি ছাড়া। আপনার কাজটা কি করলেন আপনি? এই যে যে ছেলেটার ব্যাপারে বলা হচ্ছে যে এই হচ্ছে সম্ভাব্য মানে হত্যা চেষ্টাকারী, সে গত নভেম্বরে ২টা অস্ত্রসহ অ্যারেস্ট হইল। সে ফেব্রুয়ারির মধ্যে কিভাবে বের হয়ে গেল? মানে ডাকাতি এবং ২টা অস্ত্র। এই 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 অভিযোগের পরে সে ৩ মাসে জামিন পাওয়া সম্ভব ভাই বাংলাদেশে। কিভাবে হইছে এটা? এটাকে ল মিনিস্ট্রি ইনভলভমেন্ট নাই আপনি মনে করেন? আইনজীবী, বিচারক একটা চক্র এখানে কাজ করে নাই আপনি মনে করেন? তো আমরা কি এইজন্য এদেরকে বসাইছি নাটক দেখার জন্য? তো এখন মানে আমি বান্না ভাই একটু আপনি একটু আপনার আপনার ইয়েটা একটু শেয়ার করেন। আপনি নিজে জুলাই বিপ্লবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। মাঠে ছিলেন, আ রাজপথে যেমন ছিলেন, আপনার কাজের মাধ্যমে ছিলেন। তো কি মানে আমরা কি এইজন্য এদেরকে বসাইছি ক্ষমতায়? এইসব দেখার জন্য? দেখেন, আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিলাম, গতকালই মনে হয়, গতকাল আগের দিন, যে আমার অনেক কিছু বলার আছে, আমি অনেক কিছু বলতে চাই, অনেক কথা বলার আছে, যে কথাগুলা আমাকে বলতেই হবে, এবং যে কথাগুলো অনেকের কাপড়ও খুলে ফেলতে পারে। আমি মনে করি যে তাদের সামনে যে একটা মুখোশ আছে, সেই মুখোশটাও খুলে যেতে পারে। আমাদের মধ্যে থাকা কিছু মানুষ যারা হচ্ছে একটা ভং ধরে থাকে যে তারা হচ্ছে আমাদের লোক, আমাদের কাছের মানুষ, এই মানুষগুলোই আসলে সেই মানুষগুলো, যেই মানুষগুলো আসলে বেসিক্যালি এতদিন ধরে হাদির মতো মানুষকে, হাদির মতো দেশপ্রেমিককে হত্যাযোগ্য করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করছে আমি মনে করি। এবং ক্রমাগত ঘৃণা উৎপাদন থেকে শুরু করে একজন ফ্যাসিস্টকে, একজন খুনিকে হাদি না হয় 2টা গালি দিছে, 10টা গালি দিছে, আপনাকে তো দেয় নাই, কোন বিপ্লবীকে তো দেয় নাই, স্বাধীনতার পক্ষে বাংলাদেশপন্থী কোনো মানুষকে তো গালিগালাজ হাদি করে নাই। শুধু কয়েকটা গালি জি। আমি চলে গেছিলাম। তো শুধু কয়েকটা গালির কথা উল্লেখ করে, হ্যাঁ, যেভাবে হাদির ইমেজকে নষ্ট করা হয়েছে, আপনি দেখেন কয়েকটা গালি বলে, যে হাদি কথায় কথা বলে হাদি স্ল্যাং বলে। হাদি স্ল্যাং কাকে বলে? একজন গণহত্যাকারীকে বলে, একটা গণহত্যাকারী দলকে বলে, কিছু অসভ্য ইতর জানোয়ারকে বলে, যারা গত 17 বছর এই দেশটাকে একটা করদ রাজ্য বানায় রাখছিল আরেকটা দেশের, যারা ভারতের গোলাম বানায় ফেলছিল, তাদেরকে হাত গালিগালাজ করতো। এটা কি অন্যায়? আমি কি, আমার ভাইকে তুমি মারছো, আমার বোনকে তুমি মারছো,
আমার দেশটাকে তুমি পরাধীন করছো, সার্বভৌমত্ব নষ্ট করছো, আমি একটা গালি দেওয়ার অধিকার রাখি না? আমি গালি দিলে আমি তার থেকেও নিকৃষ্ট হয়ে যাই। সোশ্যাল মিডিয়াতে একটা খুন আর একটা চুরিকে আপনি চাইলে পাশাপাশি একই পাল্লায় মাপায় নিয়ে আসতে পারবেন যদি আপনি সেটাকে প্রপারলি ক্যাম্পেইন করেন। একটা গণহত্যাকে আর চুরিকে পাশাপাশি এমন ভাবে ক্যাম্পেইনিং করবেন যে চুরিটা মনে হয় বেশি অপরাধ, দেখবেন যে গণহত্যাটা নিচে চলে গেছে, চুরিটা উপরে চলে আসছে। এদের মুখ দিয়ে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখেন এদের মুখ দিয়ে এখন কিন্তু জুলাইয়ের গল্প বের হয় না, জুলাই যোদ্ধাদের কথা বের হয় না। অবশ্যই আমরা প্রত্যেকে নির্বাচন চাই, এই দেশের স্থিতিশীলতার জন্য খুব দ্রুত নির্বাচন দরকার, কিন্তু আপনি এই আইন শৃঙ্খলার মধ্য দিয়ে, এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি নির্বাচন কি করে করবেন? এইটা তো কোনোভাবেই আপনি পসিবল করতে পারবেন না। তাহলে তো রক্তগঙ্গা হবে এই দেশে, না আবারও ওইটাই এখন রক্তগঙ্গা। বান্না ভাই, আমি যদি আপনার সঙ্গে যোগ করি, আমরা দেখলাম যে ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশন করলো, বিদেশি নাগরিকদেরকে নিয়ে বসাই দিল, এরা এক এক জনের এক এক ভাব, এক এক রকমের এক এক কিছু। যেদিন জুলাই সনদ স্বাক্ষর হবে সেদিন জুলাই বিপ্লবীরা লাঠিচার্জের শিকার হইল। তারা যে দাবি করলো সেই দাবি এই স্বাক্ষরের ২ ঘন্টা আগে যায় তারা এটা কারেকশন করে ঠিক করে দিল। তো নির্বাচনের আগে ধরেন সন্ত্রাসী দমন, সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, কোন ধরনের তৎপরতা আছে? কিচ্ছু নাই। তারপর আপনি যে জায়গাটা ইঙ্গিত করলেন, ফ্যাসিস্টদের দোসররা সব এখন মিডিয়া কন্ট্রোল করতেছে। সবাই বসা। সবাই জাস্ট নানা কৌশলে চলে গেছে। আপনি তো আরো ভালো বলার কথা। একটু আপনার কাছ থেকে আরেকটু শুনি আমি আমরা। আমি মিডিয়া মিডিয়া সংস্কার কমিশন নামে একটা কি জানি একটা ঘোড়ার ডিম হইছে, ছাতার মাথা। এই ছাতার মাথার কোনো রেজাল্ট কি আপনারা কেউ দেখতে পান? এই ছাতার মাথার কি কোনো মানে কোনো সুপারিশ আপনারা দেখতে পান? যে এই দোষর ছিল, এ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সাহায্য করছে, এর শাস্তির বিধান করতে হবে, একে ধরতে হবে, এরা আটকাইতে হবে, একে এইভাবে তাকে রিকনসিলিয়েশনের মধ্যে নিতে হবে, বা কোনো একটা ওয়ে। কোনো কিছুই তো এটার ভিতরে নাই। আপনি মিডিয়া সংস্কার কমিশনের আলোচনাটা কোথায়? ওরা কি প্রস্তাব করছে? কয়টা মানুষ জানে বাংলাদেশে? নাকি সব জেনে নেওয়ার দায়িত্ব আমাদের? আপনারা মানে কথায় কথায় ড্রোন উড়াই দিতে পারেন, হাজারে ড্রোন উড়াইতে পারেন, এবং ড্রোন উড়াইয়া আপনারা মনে করছেন যে আপনারা বিপ্লব রক্ষা করবেন, জুলাইকে রক্ষা করবেন ড্রোন উড়ায়। এই যদি আপনাদের অবস্থা হয়, অবশ্যই অনেকগুলো ছবি, অনেকগুলো ডকুমেন্টারি, অনেকগুলো প্রয়োজন আমাদের জীবনে আরো দরকার ছিল। সংখ্যা তো অনেক কম হয়েছে। আমি তো এমনি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে আমার জীবনে দেখা মানে মাহফুজ তারপরে হচ্ছে নাহিদ, এই দুইজন তো দুইটা ফিগার। নাহিদেরটা আমি অতটা বলবো না, আমি মাহফুজ সাহেবেরটা বলবো। পুরোপুরি একটা ব্যর্থ উপদেষ্টা, অ্যাবসলুটলি ব্যর্থ একটা মানুষ, অ্যাবসলুটলি। কোন একদিন আয়নার সামনে দাঁড়ায় লজ্জা পাওয়া উচিত তার, বেশরম। এবং হ্যাঁ, আমি শুধু মাহফুজের কথা বলতেছি কেন, জি, জি। প্রত্যেকটা উপদেষ্টা যারা এই যে আমাদের ভাইদের রক্তের উপরে আজকে হাদি ফাইট করতেছে, এই হাদি তোমাদেরকে সেভ করছে, এই হাদি তোমাদের পক্ষে বারবার বয়ান উৎপাদন করছে, বারবার তোমাদেরকে সেভ করছে, বলছে আমাদের সরকার, আমাদের সরকার, আমাদের সরকার। দেখেন ওদেরকে এতটা বইলেন না। আচ্ছা ঠিক আছে, সে গালি দিয়ে আবার সেটাকে সে সলভ করছে, একটা খারাপ কথা বলছে, আবার এটা একটা ভালো কথা বলছে, বলে সবসময় সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এই হাদি সবসময় তোমাদের ভ্যানগার্ড হয়েছিল। এই হাদিকে তোমরা মিনিমাম প্রোটেকশনটুকু দিতে পারো নাই। তোমরা লজ্জা, তোমাদের ঘুমাও কিভাবে তোমরা রাতের বেলায়? লজ্জা করো না বাসায়? যখন বাসায় ফিরিস তোরা, তখন তোদের বাবা মার দিকে তাকাইলে তোদের লজ্জা করে না? তোর সন্তানের দিকে তাকাইলে তো লজ্জা করে না? হাতির বাচ্চাটার বয়স মাত্র 10 মাস। না ওইটাই বান্না ভাই, ধরেন এটাই তো আমরা বলতে চাচ্ছি যে ধরেন ধরে হাতির নিলাম। বাচ্চাটা মাত্র বাবা মা বলা শিখছে, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে ডাকে। হ্যাঁ, তো আপনি আপনি যেটা বলছিলেন ধরেন এই যে ইউনুস, আসিফ নজরুল, রেজওয়ানা বলেন বা অন্যান্য যারা আছে বয়স্ক মুরব্বী, মানে অকর্মণ্য লোকজন, এদের কথা ধরেন আমরা একদিকে রাখলাম, কিন্তু জুলাইয়ের প্রতিনিধি তো ৩ জন ছিল না? নাহিদ, আসিফ, মাহফুজ। তাদের ভূমিকা কি ছিল? তারা কি জুলাই বিপ্লবে যারা আহত তাদের পাশে ছিল? শহীদ পরিবারের পাশে ছিল? যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে তাদের পাশে ছিল? আসিফের পিএস এর বিরুদ্ধে ১০০ কত কোটি টাকার দুর্নীতির অভিযোগ।
তো এটা কি উপদেষ্টা জানে না? উপদেষ্টা জানা ছাড়া এটা সে কামাইতে পারছে? সে যদি ভাই ১০০ আমি আজকে একটা কথা লিখছি, সেটা হচ্ছে আজকে যদি আমার এই জিনিসটা, এই ঘটনাটা ঘটতো কোন জুলাই ফ্রন্ট লাইনারের সাথে, কোন জুলাই ফাইটারের সাথে, তাহলে হাদি কি করতো? হাদি কি করতো? আপনারাই বলেন, হাদি কি করতো? হাতি জান কালা কালা করে ফেলতো না? হাতি কি এখন রাস্তায় থাকতো না? রাইট। ভাষণ দিচ্ছিস শুধু শো অফ, শুধু শো অফ, শুধু শো অফ। বুমের সামনে বড় 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 কথা বলে ফেলবে এরা, বড় বড় বিপ্লবী সাজবে। অবশ্যই তারা বিপ্লবী ছিল, তাদেরকে আমরা রেসপেক্ট করি, অনেককেই রেসপেক্ট করি। আমি আমি ওই জায়গায় কখনো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাদের তুলনায় আমার মতো মাবরুর রশিদ বান্না হয়তো কিছুই না, কিন্তু আমার কথা হইতেছে যে আপনারা যে, আপনাদের লজ্জা করতেছে না এই কথাটা বলতে? আপনারা কিছুই করতে পারলেন না এখন পর্যন্ত, রাস্তায় একটা আন্দোলন ঘটাইতে পারলেন না, একটা এরকম অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পাছার মধ্যে লাথি মেরে নামাইতে পারলেন না। আপনাদের লজ্জা করে না? এই আইন উপদেষ্টা থাকতে সে সে এত বড় বড় কথা বলে, সে মন খারাপ করে দাঁড়ায় থাকে। আমার বোন কাঁদতেছে, হাতির বোন কাঁদতেছে, সে পিছনে মন খারাপ করে দাঁড়ায়, তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে বিমর্ষ। কিন্তু তার লজ্জা হইতেছে না যে সেও এটার জন্য দায়ী, সেই খুনের পিছনে সেও একজন পরোক্ষ ভূমিকা নিছিল, তার ভূমিকা আছে পরোক্ষভাবে। সে হয়তো ডিরেক্টলি ইনভলভ না, কিন্তু সেও তো তারই কোন এক পাপের শাস্তি আজকে পাচ্ছে হাদি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই আইন উপদেষ্টাদের। আমার 10,000, আপনি 20,000, 15,000, 1 লক্ষ আনিস আলমগীরের পাছার মধ্যে দিয়ে যদি আপনি 12 ঢোকান, আমার কি যায় আসে? আমার হাদি ভাই ফেরত আসবে। শুধু আই ওয়াশ। হাসিনা যা করতো সেম সেম ফর্মুলা, সেম ফর্মুলা। আপনি দেখেন হাসিনা যখন একটা ক্রাইসিসে পড়তো, হাসিনা একটা ফালতু জিনিস নিয়ে আসতো, একটা ডাইভার্ট করতো, ক্রিকেট ম্যাচ ফেলাইতো, এই ফেলতো সেই ফেলতো, একটা সাকিব আল হাসানের একটা কন্ট্রোভার্সি, মাশরাফির কন্ট্রোভার্সি, অমুকের কন্ট্রোভার্সি, অমুক নায়িকার কন্ট্রোভার্সি, কে কার সাথে ভেঙে গেছে, সব গল্প নিয়ে আসতো সামনে। হিরো আলম কি করছে, কটা ঝাঁপ দিছে, কটা লাভ দিছে, কে ডিগবাজি দিছে, এইসব আলাপ। একদম সেম ওয়েতে আপনি দেখেন এটা ভেবে কি আলাপ হইতেছে। আনিস আলমগীরকে কালকে ধরে নিয়ে গেছেন আপনারা, এটা আমাদের কি বালটা ছেড়ে গেছে আমারে বলেন? আমার আমাদের কি বালটা ছেড়ে গেছে? কি যায় আসবে আমাদের? আমার হাদি ভাই ফেরত আসবে? আমরা অপরাধীকে দেখতে চাই আমাদের চোখের সামনে। তোদের দায়িত্ব এটা, তোরা আমার ভাইয়ের হত্যাকারীকে, যারা হত্যা করার চেষ্টা করছে যারা, তাদেরকে তোরা নিয়ে আসবি, এটা তোদের রেসপন্সিবিলিটি। চোর পালায় যাওয়ার পরে তোরা গল্প বানাচ্ছিস, তোরা আমাদেরকে বলতেছিস কিভাবে পালাইছে, এই গল্প শুনতে চাই আমরা। আমরা কেউ মৃত্যু ভয় করি না ভাই, একটা কথা স্ট্রেট ফরওয়ার্ড আমি বলি। আমি মাবরুর রশিদ বান্না, হাদি ভাই যে স্পিরিটে বিশ্বাস করে, আমি বান্না সেই স্পিরিটে বিশ্বাস করি। আমরা স্পিরিচুয়াল ব্রাদার্স, আমরা কেউ মৃত্যু ভয় করি না। আমার মৃত্যু যদি হয় এমনিই হবে, যদি আল্লাহ রেখে রাখে। আমার একটা বুলেটেই আমার মৃত্যু আছে, আমি সেটা নিতে রাজি আছি, কিন্তু আমি হার মানতে রাজি নাই। আমি কোন ইতর বদমাইশের কাছে আমি আমার বিবেক বিক্রি করবো না, এবং তাদের পক্ষে কোনোদিন উৎপাদন করবো না কোনো বয়ান। এই উপদেশটা শুয়ারের বাচ্চাগুলা, এই শুয়ারের বাচ্চা এগুলা একটা জানোয়ারের বাচ্চা। লজ্জা করে না তোদের? কুমার কি করে রাতের বেলায় তোরা জাতির কাছে কিভাবে মুখ দেখাস? তোরা কাদের রক্তের উপরে বসছিস? কোন চেয়ারে বসছিস? সেই রক্তে কি আমাদের, সেই চেয়ারে কি আমার ভাইদের রক্ত, আমার বোনদের রক্ত লাগানো নাই? ওই চেয়ারে কি রক্ত দেখিস না তোরা? না ওইটাই বান্না ভাই, ধরেন যেটা আমরা বলতে চাচ্ছি, এখন বিপ্লবীরা এখন বিপ্লবের সুবিধাভোগী এইসব অপদার্থ উপদেষ্টাদের কাছে যে জীবন ভিক্ষা চায়, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। এবং জীবন ভিক্ষা শুধু তখন আল্লাহর কাছে চাই। না, জীবন না, যদি ভিক্ষা পেতেই জীবন হয়, ভিক্ষা মানে কি? আল্লাহর কাছে চাপ। জীবন ভিক্ষা মানে কি? ধরেন পরিবারগুলো তো আর ওই স্পিরিট, বা অনেকেই তো মনে করেন, অনেকে মনে করে জাস্ট নিরাপত্তা বিধান করা আরকি। তাদেরকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়া, বিপ্লবীদের পক্ষে থাকা, সেটা তো থাকছে না। এবং আমি যদি আপনাকে বলি যে মানে এগুলা কি বলবো ভাই? মানে ইউনূস সাহেব কি বিপ্লবের পার্ট ছিল? মানে উপদেষ্টা পরিষদে কয়জন বিপ্লবের পার্ট? ইউনূস সাহেব তো দেশের গন্ডগোল দেখে উনি ফ্রান্স চলে যাওয়ার প্ল্যান করতেছিল। মানে ফ্রান্স থেকে ব্রাজিল চলে যাওয়ার প্ল্যান করছিল। যে আমি আর দেশে যাব না, দেশের পরিস্থিতি ভালো না। তো উনারে আইনে আপনি যদি বসায় দেন, উনি এটার কি বুঝছে? আসিফ নজরুল্লাহ তো উভয় দিকে খেলে বহুত রকমের ধান্দাপানি করছে। তো আমাদের এই যে মাহফুজ তথ্যের দায়িত্বে, নাহিদ ছিল তথ্যের দায়িত্বে, এই ছেলেগুলা যারা উপদেষ্টা হইল, ক্রমাগত বয়ান তৈরি করছে আওয়ামী মিডিয়া, ফ্যাসিস্ট মিডিয়া, জুলাই বিপ্লবীদের বিপক্ষে, হাদিদের বিপক্ষে।
আমরা যখন বলছি তখন আমাদেরকে আবার এটাকে অন্যভাবে পোর্ট্রেট করার চেষ্টা হয়েছে। তো এগুলো কেউ কন্ট্রোল করতে পারল না। এগুলো কেউ পোর্ট্রেট দেখলো ভাই না। দেখেন ভাই, আমাদের এই যে যখন এই যে আমি একটা ঘটনা শুনছি এরকম যে আহ, ওরই কাছে মাহফুজের কাছের কিছু ভাই ব্রাদার ওর বন্ধু বান্ধব লেভেলের বা কাছাকাছি তারাই বলছিল যে আমরা কিছু লিস্ট করে ফেলি যে কারা কারা আসলে ফ্যাসিলিটির দোষ ছিল মিডিয়ার, কারণ তাদেরকে আসলে আমরা চিহ্নিত করার জন্য অ্যাটলিস্ট মানুষের সামনে তাদের নামগুলো দিয়ে দিয়ে আমরা বলে দিই যে এই মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো যারা হচ্ছে হাসিনাকে ফ্যাসিস্ট হইতে এরকম গণহত্যাকারী হইতে এই রিজিমকে টিকায় রাখতে সাহায্যের ভূমিকা করছে, মানুষকে চেনায় দেওয়া, দ্যাটস ইট। নাম এক প্লিজ। মাহফুজ নাকি, আমি শুনছি যেটা সেটা বলতেছি, মাহফুজ নাকি বলছে আপনাকে আরেকটা কি বলে শাহবাগ বানাইতে চান। এটা কোন রিপ্লাই? এটার সাথে শাহবাগ বানানোর কি আছে গান্ডু? এটা মানে কি কি এটা? যদি সে বলে থাকে এটা, তাহলে আমি এই স্ল্যাংটা তো আমার এটা ভ্যালিড না, না, পুরোপুরি। এটা বলছে ভাই, এটা বলছে। তারে আপনার হচ্ছে ইউনূস সাহেব নিজেরে পোক্ত করার জন্য মেটিকুলাস ডিজাইন, ফিজাইন এসব বলে বহুত কিছু বানাইছে। মাহফুজরা নয়া বন্দোবস্ত, হ্যান বন্দোবস্ত, ত্যান বন্দোবস্ত কিছু ভারী, ভারী শব্দ বলে মানুষকে আসলে বিভ্রান্ত করছে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিভাজন তৈরি করার মানুষটা আপনি দেখেন, শুরুতে সে বিএনপি নিয়ে খারাপ কথা বলছে, বিএনপি নিয়ে কিন্তু কন্টিনিউসলি খারাপ কথা বলছে একদম শুরুর দিকে, আপনি মনে রাখেন, আমি নিজে সাক্ষী, আমাকেই তো বলছে, বলছে বান্না ভাই বিএনপি যা করতেছে, বিএনপি এটা এগুলো সব বিএনপি, এগুলোর পিছনে সব বিএনপি। তখন একটু দেশে অরাজকতা চলতেছিল ওই যে বিভিন্ন কলেজ গুলাতে, একটা ব্যাপারটা বুঝেন তো না, আমার ব্যক্তিগত ভাবে কিন্তু সে বলছে, সে অস্বীকার করতে পারবে না, সে আমার বলছে যে বিএনপি এটা করছে। সে তখন জানতো না যে আমি বিএনপির সাপোর্টার বা আমি বিএনপি পছন্দ করি, আমি বিএনপি ভালোবাসি, আমি জিয়াউর রহমান, আমি খালেদা জিয়া, আমি তারেক রহমানের বিএনপি করি। তো সেটা সে জানতো না, দেখে হয়তো আমার বলছে। এখন তারপরে কয়েকদিন পরে দেখি যে বিএনপির গালি বাদ দিয়ে সে জামাতের গালি দেয়, আবার সবগুলা জায়গা, তারপরে একটা হুজুরদের গালি দেয়, তারপর কিছুদিন পরে সেকুলারদের গালি দেয়। এক একটা সময় সে বিভিন্ন ধরনের মানুষদেরকে গালি গালাজ, মানে গালিকে বলতে আমি ওই অর্থে বলতেছি না যে আমি যে অর্থে স্ল্যাং বলতেছি সেটা না, যে শত্রুতা উৎপাদন করছে প্রতিবার। এই যে বিভাজন তৈরি করলো আমাদের মধ্যে, এই বিভাজন তৈরিতে এই তৈরির পরে কিন্তু আজকের এই পরিস্থিতি দেখেন, সে কিন্তু চলে গেছে, সে হয়তো বিদেশ চলে যাবে, আমি যদি শুনতেছি সে হয়তো বিদেশে পড়াশোনা করতে যাবে। এই এখন পড়াশোনা করতে যাবে না কি করতে যাবে, আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে একটা কথা আজকে বলতে চাই, মাহফুজের ভাই ঠিক কতবার বিদেশে গেছে গত 1.5 বছরে, সেটার একটা হিসাব আপনারা বের করেন, অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। না, মাহফুজের ভাইকে নিয়ে তো অলরেডি এক বিদেশি একজন ওই যে বনি আমিন তার কমপ্লেনই করলো যে তার হ্যাঁ, আমি তো বিষয়টা বলি, নিয়ে। আমি তো বলছিনি, আমিও আবার বললাম এখানে। তো আমি আসছি বান্দা ভাই, আবারও আপনার কাছে আসছি। আমি আপনাদের দুজনকে একটা ২টা সংবাদ দেখাতে চাই আগে, সংবাদপত্র থেকে। যে ধরেন আমাদের উম যেটা করছিলেন যে প্রধান উপদেষ্টা হাদির এই ধরনের এত ডিটেইল ইনফরমেশন যদি আমাদের ইন্টেলিজেন্সের কাছে থাকে, তাহলে তারা মানে চলে যাওয়ার পরে মানে এই জিনিসগুলা কেন আসছে? তারা যদি এটাকে থামাতে চাইতোই, এবং তাদের যদি সেই রকমের স্ট্রং নেটওয়ার্ক থাকে, এরকম স্ট্রং সোর্স যদি থাকে যে তারা একদম একদম পুরো ঘটনা তারা বলতে পারছে যে ঠিক আছে এতটা সময় শুটিং হয়েছে, এতটা সময় তারা উত্তরায় গিয়েছে, এতটা সময় উত্তরা থেকে মোটরসাইকেল ফেলে তারা মাইক্রোবাস নিয়েছে, ময়মনসিংহের হালুয়া ঘাটে গেছে, এতটা সময় তারা বর্ডার ক্রস করেছে। তো এত যদি এক্সকিউজ মি লেভেল, একদম প্রত্যেকটা লেভেলের যদি ইনফরমেশন তাদের কাছে থাকে, তার মানে এতটাই যদি তাদের স্ট্রং নেটওয়ার্ক হয়, তাহলে তারা মানে তাহলে তারা এদেরকে আটকাতে পারে না কিভাবে? আজকে ইন্ডিয়ার সাথে আমাদের এই মানে 5ই আগস্টের পর থেকে আমাদের কূটনৈতিকভাবে এত সমস্যা, তারা ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, তারা মেডিকেল ভিসা দিচ্ছে না, এত রকমের সমস্যা। তাহলে যদি এখন এরা এই ধরনের ক্রিমিনাল গুলাকে ঠিকই দিচ্ছে, তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? হোয়াট এক্স্যাক্টলি আর দে ডুইং? আমরা যে একজন অথর্ব পররাষ্ট্র সচিবকে পররাষ্ট্র উপদেষ্টাকে বসিয়ে রেখেছি, উনি কি করছেন? একজন একজন তথাকথিত নিরাপত্তা উপদেষ্টাকে আমরা বসিয়ে রেখেছি, যিনি অজিত দোভালের সাথে মিটিং করছেন, উনি কি করছেন? উনি কেন তাহলে, ওনারা যদি এতটাই যদি কাবিল মানুষ হয়ে থাকেন, ওনারা তাহলে কেন একটা স্ট্রং রেসপন্স দিচ্ছেন না ইন্ডিয়াকে যে আমাদেরকে তাহলে এই মানুষগুলোকে হ্যান্ড ওভার করো? মানে এটার আমি তো, আপনারা যে এত বড় বড় কথা বলেন, আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসা হয়েছে, আপনারা এত হাই প্রোফাইল মানুষজন, এত কোয়ালিফাইড, আমার তো ভাই এই কোয়ালিফিকেশন দিয়ে আমি কি করব? আপনি যদি আমাকে আমার মিনিমাম বেসিক
যেই যেই আপনার থেকে যে এক্সপেকটেশন ছিল সেটা আপনারা আমাকে দিতে পারছেন না। আমি কি করব আপনাদের এত এত হাই মানে এত কোয়ালিফিকেশন দিয়ে? হ্যাঁ, শাফাত ভাই আমি ওইদিন আমার ওর সাথে বলছিলাম যে, ডক্টর ইউনূস আপনি আপনার নোবেল ৩-০ মিলায় শরবত গুলে, গুলে খান বসে, বসে। এটা আপনার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট। যে মুহূর্তে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী তখন থেকেই যখন আপনি প্রজাতন্ত্রের সুযোগ সুবিধা নিচ্ছেন, বেতন নিচ্ছেন, সুবিধা নিচ্ছেন। সো আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাকে জবাবদিহি করতে হবে। কেন আপনি কি করছেন? এবং আপনাকে কেন এই ভাই আপনি দেখেন না রে ভাই, জাতিসংঘের রিপোর্টে হচ্ছে ১৪০০ মানুষ নিহত হয়েছে না? জুলাই বিপ্লবের এই জুলাই সনদের এখানে লেখা আছে কতজন? ৮০০ কতজন? তো এরা কি গাঁজা খায় সবাই? এরা কি পাগল? উন্মাদ? মানে ইচ্ছা করে দেখেন, ইচ্ছে করে এগুলোকে বিতর্কিত করার এক ধরনের প্রচেষ্টা চলছে। তো আ আমরা আরেকটা বিষয় একটু বলি যে আমি এরপরে মান্না ভাই আসবেন। আ শাফাত ভাই এই যে ধরেন আমরা শুধু এবং আমাদের সাংবাদিকরা শুধু হাসিনাকে ফেরত আনা, হাসিনাকে ফেরত আনা কিন্তু করছে কিন্তু। অলরেডি আপনার সেনাবাহিনীর মানে টপ লেভেলের জেনারেলরা কিন্তু হাসিনার আশেপাশে বসা। যারা অ্যা কেউ বরখাস্ত হয়েছেন, কেউ এখনো বরখাস্ত হয়তো হয় নাই। আটকের মধ্যে থেকে পালায় গেছে জেনারেল মুজিব আমরা জানি। পুলিশের কর্মকর্তারা, অ্যা আওয়ামী লীগের গুন্ডা রাজনীতিবিদরা, তাদের ব্যাপারে কিন্তু কোনো সাড়া শব্দ নাই। তো আমার কথা হইছে ভাই হাসিনারে আনতে পারতেছ না? হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল। হাসিনার সঙ্গে ভারতের অন্যরকম সম্পর্ক, স্বামী-স্ত্রীর সম্পর্ক। তো তোমরা ওদের ব্যাপারে কি তোমাদের কি কোনো শব্দ শুনছেন আপনি এই পর্যন্ত গত ১৬ মাসে? যারা সেখান থেকে বসে আনস্টেবিলিটি ক্রিয়েট করতেছে। সরাসরি হুমকি দিচ্ছে, সরাসরি উস্কানি দিচ্ছে। আমরা কি করতে পারি বলুন তো? মানে এখন এখানে দেখেন আপনি মানে এই যে জিনিসগুলা যে উনারা তো আচ্ছা ঠিক আছে আমি 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 বুঝতে পারলাম যে ঠিক আছে হাসিনা আহ, ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যাসেট ছিল বাংলাদেশে। হাসিনাকে ইন্ডিয়া প্রোটেক্ট করবে, এটা ঠিক আছে। এটা চাওয়াটা আমার কাছে মনে হয় অনেক বেশি হয়ে যায় যে ঠিক আছে ইন্ডিয়া আমাদেরকে হাসিনাকে হ্যান্ড ওভার করে দিবে, এই এক্সপেকটেশনটা থাকা উচিত না। কারণ হাসিনা এত বছর ইন্ডিয়ারই অ্যাসেট ছিল। আচ্ছা ঠিক আছে হাসিনা যদি নাও হয়, বাকিদের ক্ষেত্রে এখন পর্যন্ত আমি লেটেস্ট যেটা জানি সম্ভবত ৪৫,০০০ এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন লেভেলের নেতা কর্মী গুন্ডা পান্ডা সব মিলাই ৪৫,০০০ এখন ইন্ডিয়াতে আছে। আমরা তাহলে কি করছি? ইন্ডিয়ার সাথে যে ওনারা এখন কি এই যে বিজয় দিবস উপলক্ষেও ওনারা নাকি এবার কলকাতায় একটা ডেলিগেশন টিম পাঠাচ্ছেন, মানে ন্যাক্কারজনক। মানে যেখানে ইন্ডিয়ার সাথে আমাদের যে কোনো মানে যে কোনো রকমের এক্সচেঞ্জ অফ ডায়ালগ শুরুই হওয়ার কথা যে আগে আমাদের এই মানুষগুলাকে ফেরত দাও, যারা বাংলাদেশে অপরাধ করে তোমাদের আশ্রয় আছে আগে এদেরকে ফেরত দাও। এদেরকে ফেরত না দেওয়ার আগ পর্যন্ত মানে কোন ধরনের আমরা নেগোসিয়েশন বা কোন ধরনের এক্সচেঞ্জে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। আর ওনারা হচ্ছে গিয়ে বিজয় দিবস উদযাপন করার জন্য ইন্ডিয়াতে ডেলিগেশন টিম পাঠাচ্ছে। মানে এটা তো ভাই মানে এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। একে তো আপনারা দিতে পারছেন না আমাদের মানে নিরাপত্তা দিতে পারছেন না, যেই ছেলে মেয়েগুলা রাস্তায় আপনাদের জন্য রক্ত দিল তাদের নিরাপত্তা আপনারা দিতে পারছেন না। এবং তারপরেও মানে এদের হাদির রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে এই মানুষগুলো এখন এয়ারপোর্টে গিয়ে তারা ইন্ডিয়াতে যাবে বিজয় দিবস, তাদেরকে বিজয় দিবস সেলিব্রেট করার জন্য। কিসের বিজয় দিবস এটা? কিসের সেলিব্রেশন? আমাদের এখানে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কাজটা কি? আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি? এবং শাফাত ভাই আমি কিন্তু গত ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডারে কি কিলিং বন্ধ হইছে আপনি বলেন? এই ৫ই আগস্টের পরে বর্ডার কিলিং বন্ধ হইছে? বর্ডার কিলিং তো চলছে। কোন সাড়া শব্দ আছে? সে আগের মতোই মিডিয়া ব্ল্যাক আউট করতেছে। কারো কোনো বক্তব্য নাই। পররাষ্ট্র উপদেষ্টা বলে যে আমি ফেরত না দিলে আমরা তো বলতেছি ফেরত না দিলে আমরা কি করতাম? এরকম একটা কথা সে বলছে কদিন আগে। তো ওই ব্যর্থতাটা কোথায় বলুন তো? মানে এখন আমি কি করতে পারি? ভাই আমি আসলে বুঝি না। মানে আমি এখন করবোটা কি বলেন না? বুকে রক্ত দিয়ে ফ্যাসিস্টকে তো সরানো হইল। ভালো, ভালো মানুষ আইনে বসানো হইল। কি হচ্ছে? একটু আপনার আপনি একটু ভাবেন। বান্না ভাই আপনি বলেন একটু। কি করব কি আমরা? আমাদের করণীয় কি? মানে আমরা কি? বাঙালি জাতির এই আমাদের এই ১৪০০ মানুষের জীবনের কোনো মূল্য নাই।
আমার আপনি না কাছে আমি এখানে একটা জিনিস দেখেন, ওই যে যেটা বান্না ভাই একটু আগে বলছিল, ওই যে সরকার তো কি করছে, ওনারা একটা এরকম এক একটা করে ঘটনা ঘটে, আর সান্ত্বনা হিসেবে ওনারা একবার করে, একবার মেঘনা আলমকে ধরে, তো একবার আনিস আলমগীরকে ধরে, তো একবার হচ্ছে গিয়ে মানে এই ধরনের, মানে যাদেরকে, মানে যারা কোন রকমের আলোচনাতেই থাকার কথা না, যারা মানে টোটালি ক্যান্সেল হয়ে যাওয়ার কথা এতদিনে, এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে, একবার কি নুসরাত ফারিয়াকে ধরে, মানে এগুলোকে ধরে ওনারা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, আমি 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 আসলে এটা আমার, ইটস বিয়ন্ড মাই কম্প্রিহেনশন। জি, বান্না ভাই। আপনি যে যেভাবে কথাগুলো বলতেছেন, এটা হয়তো পুরোপুরি হাসিনা না, কিন্তু সফট কোর হাসিনা 2.0 যদি আমি বলি এটা কম হবে। এটা তো সফট কোর 2.0 হাসিনা হচ্ছে, হাসিনা রিজমের মতোই হচ্ছে। আপনি তো জনগণের কথা শুনতেছেন না, আপনি বেশিরভাগ জনগণকে নিরাপত্তা দিতে পারতেছেন না, বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই যে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এই মানুষের কি রিভোল্ট করার অধিকার? অবশ্যই আছে। আবার রিভোল্ট হবে এই দেশে, আবারও এমন কিছু একটা হবে যেটা আপনাদের জন্য প্রীতিকর হবে না। আপনারা বুঝতে পারছেন না, আপনারা হয়তো মনে করছেন আপনারা এয়ারপোর্ট দিয়ে ভেগে যাবেন। এখন তো আমরা জানি এয়ারপোর্টটা দিয়ে কিভাবে ভাগে। অবশ্যই আপনারা ভাগতে পারবেন না, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। এবং আপনারা অনেকে, আমি জানি অনেক উপদেষ্টা অনেক বড় বড় জায়গাতে অলরেডি, অনেক বিদেশের বিভিন্ন জায়গাতে তারা বিশাল বিশাল আলিশান বাড়ি মিলিয়ন মিলিয়ন ডলারে কিনে ফেলছেন। অনেকে অনেক ফ্ল্যাট কিনে ফেলছেন বিভিন্ন দেশে। তারা সেখানে সুখে শান্তিতে থাকবেন। যে এই পরিমাণ আকাম কুকাম করছেন, যে অর্থ পাচারগুলো করছেন, সেগুলো করবেন। তো সেগুলো তো আপনাদেরকে, আপনারা মনে করতেছেন আপনারা তো ইজিলি সেফ এক্সিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। মানে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানেন? আমি একটা আশার কথা বলি। আশার কথাটা হচ্ছে কি, সবসময় হতাশার কথা বলি তো, একটা হাসার কথা বলি। আমি এখনো যখন আমার এই জেনারেশনের জেনজির, বিশেষ করে স্পেশালি জেনজির ছেলে মেয়েদের সাথে যখন আমি কথা বলি, ইনকলাব জি, মঞ্চের ছেলে মেয়েগুলোর সাথে যখন আমি কথা বলি, যে ছেলে মেয়েগুলো বাসায় যায় না গত 4 দিন, এবং রাতের পর রাত, দিনের পর দিন হাতির জন্য, এই 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 বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য, দেশের কালচারাল ন্যারেটিভ ক্রিয়েট করার জন্য যে ছেলে মেয়েগুলো দিনের পর দিন পরিশ্রম করছে, সেই ছেলেগুলো কিন্তু এখনো রাতের পর রাত বাসায় যায় না। তারা কিন্তু হাদির দুয়ারেই বসে আছে। হাদি যে অপারেশন থিয়েটারে, যেই জায়গাটায় হাদিকে রাখা হয়েছে সিসিউতে, ঠিক তার বাইরে ছেলেগুলো কিন্তু ঠায় দাঁড়ায় আছে এখনো। মেয়েগুলো কিন্তু এখনো অপেক্ষা করতেছে। তাদের কিন্তু ধৈর্যের বাঁধ এখনো ভাঙে নাই। তারা কিন্তু এখনো অপেক্ষায় আছে হাদি ভাই ফিরবে। ঠিক তেমনি এই যে জেনজি আছে, তারা এখনো হয়তো ধৈর্য ধরতেছে। আর কিছুদিন, আর কিছুদিন আমার কেন জানি মনে হয় এটা ব্লাস্ট আউট করবে খুব সুন। এবং এতটা ভয়ঙ্কর ভাবে ব্লাস্ট আউট করবে যে এটা আসলে আপনারা কুল কিনারা করতে পারবেন না যে এটা এরকম হইলো কেন। এবং সবচেয়ে বড় কথা, ইউনূস সাহেবকে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় এন্ডোর্স করছি, পছন্দ করছি। আমাদের মধ্যে অনেকে, আপনারাও করছেন, শুরুর দিকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েটই করছি এটাকে। কিন্তু সেই ব্যক্তি এতটা অথর্ব হবে সেটা কার ভাবনায় ছিল? যার ইন্টারন্যাশনালি এত এক্সপোজার, তাকে মানুষ এত পছন্দ করে, এত ভালোবাসে, এত রেসপেক্ট করে, সব করে, আমরাও তো করি। আমরা তো কখনো ইউনূস স্যার, আমি তো এখনো ইউনূস স্যারই বলতেছি। তো এই যে রেসপেক্টটুকু আমরা করি, রেসপেক্টটুকু আপনি কোথায়? সুন্দর সুন্দর কথা বলেন, খুবই মিষ্ট ভাষায় কথা বলেন, শুনতে ভালো লাগে। কিন্তু আপনি হাসিনার লোকদেরকে, আপনি সন্ত্রাসীদেরকে মিষ্টি ভাষা দিয়ে আপনি ডিল করবেন? আপনি তাদেরকে গোলাপ ফুল দিয়ে তাদেরকে আপনি লাইন আনতে পারবেন? এটা সম্ভব? নাকি আপনাকে হার্ড লাইনে যেতে হবে? যদি আপনি হার্ড লাইনে যেতে না পারেন, তাহলে আপনার কি করণীয় ছিল? যে যেই মানুষগুলো বিপ্লবী, সেই মানুষগুলোকে দায়িত্ব দেওয়া উচিত ছিল যে এদেরকে সাইজ করো। আপনার কেন বলার দরকার? আপনারই কেন সবকিছু করতে হবে? সেই কাজ কি করার মতো আর কেউ নাই এই দেশে? অবশ্যই আছে, অনেক আছে। তো সেই বিপ্লবীদেরকে আপনি কি সুযোগ করে দিছিলেন? কিন্তু আপনি সেই বিপ্লবীদেরকে কি করছেন? সেই বিপ্লবীদেরকে, সেই মানুষগুলোকে, দেশপ্রেমিক যারা সাহসী, যারা নিজেদের জীবনের মায়া করে না, সেই মানুষগুলোকে আপনারা দূরে ঠেলছেন। তাদের কথা শোনার সময়টুকু আপনাদের নাই। কিন্তু তাদেরকে যদি আপনারা দায়িত্ব দিতেন একদম ভেরি বিগিনিং, একদম শুরুতেই, প্রথমেই যদি প্রসেস করতেন যে 40,000 নতুন সদস্য আমরা নিব পুলিশে, 50,000 নতুন সদস্য নিব, এতদিনে কি সেই সদস্যরা অ্যাক্টিভ হইতো না? পুলিশ ঘুরে ভাইরে, দাঁড়াইতো না? ভাই এই কথা আমরা আলোচনা করছি। এবং জি, জি, এই অবশ্যই। হাসিনা আমলে ১৬ বছরে যাদেরকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে ভাই, তাদেরকে আপনি রিইনস্টেট করলেও তো হইতো। সেনাবাহিনী রিইনস্টেট করে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে রিইনস্টেট করলে হইতো, ভাই তোমরা পুলিশের দায়িত্ব নাও। এক্সাক্টলি। সো সেনাবাহিনীর যারা যারা বরখাস্ত হইছেন বা বিভিন্নভাবে অন্যায় শিকার হইছে, সেনাবাহিনীর আমাদের দেশপ্রেমিক অফিসার যারা আছে, তাদের দেশপ্রেম নিয়ে তো কোনো সন্দেহ কারো থাকা উচিত না।
কেননা যেহেতু তারা হাসিনার আমলে অবশ্যই ভারত বিরোধিতার কারণে বা হাসিনা বিরোধিতার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে বা বিভিন্নভাবে তাদেরকে সরানো হয়েছে। তো সেই মানুষগুলোকে যদি আপনারা দায়িত্বে নিয়ে আসতেন বিভিন্ন বড় বড় জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে, তাহলে কি হতো? বিষয়গুলো সুন্দর হতো না? তো সলিউশন তো অনেক কঠিন ছিল না। সলিউশন এখনো সহজ। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো আপনারা অনেক সময় পার করে ফেলছেন। এখন আর ওই সময়টুকু নাই যে আপনাদেরকে আমরা সময়টুকু দিব। আমাদের আর ওই সময়টুকু নাই যে আমরা বলব যে আরেকটু দেখি। এখন আসলে সেই জিনিসটা আমি এখন ব্লাস্ট আউট এর অপেক্ষায় আছি। আমি একদম বিশ্বাস করেন, আমি একটু আগে যেভাবে ব্লাস্ট আউট করছি, আমার মুখের কথা হয়তো অনেক, ওই যে আমাকে হয়তো অনেকে ট্যাগ করতে পারে, "আরে বান্না এভাবে গালিগালাজ করলো?" ঠিক আছে? এইভাবে খারাপ করলো মুখ? হ্যাঁ ভাই, আমি অনেক মুখ খারাপ করি ভাই। আমার এটাই এখন সবচেয়ে বড় অস্ত্র আপাতত। কিন্তু এর থেকেও বড় অস্ত্র আছে ভাই। কিন্তু সেই অস্ত্রটা কি জানেন? সেই অস্ত্র হচ্ছে প্রতিবাদের ভাষা। যেটা দিয়ে আসলে হাসিনাকে নামানো হইছে। এই জেন জিরা আবার নামবে। নেমে আপনাদেরকে নামায় ফেলবে। এবং আপনারা যখন কাঁদবেন তখন বলবেন, "আমরা কি করছি?" তখন নেকি কান্না, মায়া কান্না দেখায় লাভ হবে না। ঠিক আছে? ওয়ার্নিং দিয়ে দিতেছি। আমি আপনাদেরকে বলতেছি, জেন জির ভাষা বোঝার চেষ্টা করেন। এই জেনারেশন যারা আসলে এই ফাইটটা করছিল ট্রুলি, তাদের ভাষার চেষ্টা করেন। কোন বুমার্স, কোন মিলেনিয়ালস, আমি নিজে মিলেনিয়ালস সাপোর্ট, আমি এই জেনারেশনের মধ্যে পড়ি। আমরা কিন্তু এটাকে ওইভাবে লিড করি নাই। এই আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে বুমার্সরা। এই আন্দোলনের সবচেয়ে বেশি সুবিধাভোগী হচ্ছে মিলেনিয়ালসরা। কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগী জেনারেশন কিন্তু জেনজি। তো এই জেনজি যারা, তারা কিন্তু এখনো দেখতেছে তাদের সাথে কিভাবে বিট্রেয়াল হইলো, কিভাবে বিট্রে করা হচ্ছে। এই হাদির কিন্তু জেনজির প্রতিনিধি। এই জেনজি কিন্তু দেখতেছে এবং আপনি দেখেন, আপনি হাদিকে নিয়ে যে কোনো একটা কিছু ফেসবুকে লেখেন, দেখেন মানুষের কি আবেগ, কি ভালোবাসা, কি শ্রদ্ধা, কি ইয়া, একদম সত্যিকার অর্থেই যে ক্যাপ্টেন বলি না আমরা, একজন ক্যাপ্টেন বলি না, একজন লিডার বা বলি একজন ইমাম, যেভাবেই বলেন, সেই জিনিসটা কিন্তু হাদির হইছে। সো আমি সবসময় আমি বলতে চাই যে জিনিসটা, সেটা হচ্ছে আশার আলো আমার মধ্যে আছে। আমি কিন্তু এখন নৈরাশ্যবাদের মানুষটা না। আমি যে বলতেছি আমি হারায় গেছি, আমি পারতেছি না কিছু করতে, তা তো না। এরকম না ব্যাপারটা। ব্যাপারটা এরকম যে আমরা চাইছিলাম আপনারা অনেক ভালো কিছু করেন। কিন্তু আপনারা যেটা করলেন পুরাটা ভন্ডামি, বাটপারি এবং ধান্দাবাজি দিয়ে ভরায় ফেললেন। আমার ভাইদের, আমার বোনদের রক্ত কেজি ধরে সেল করলেন। আমি সবসময় এই কথাটা বলব, আজীবন বলব। কোনদিন আপনাদেরকে ক্ষমা করতে পারবো না আপনাদের এই বিক্রির কথা এবং বিক্রি হয়ে যাওয়ার গল্পটা কোনদিন আমরা ভুলবো না। কারণ আপনারা ছিলেন পাওয়ারে, আপনাদেরকে বিশ্বাস করে আমরা পাওয়ারটা দিছিলাম, আমরা সবাই মিলে দিছিলাম এবং আপনাদেরকে আমরা সাপোর্ট করছিলাম। অস্বীকার করতে পারবেন না যে আপনাদেরকে আমরা নিরঙ্কুশ সাপোর্ট করি নাই। ফ্রম দ্য ডে ওয়ান, 5 আগস্টের পরে আপনারা চিন্তা করেন এই কনক সারোয়ার সাহেবের, আপনার শো আমি দেখছি একটার পর একটা, আপনারা কি পরিমাণ সাপোর্ট করছেন এই গভর্নমেন্টকে। অস্বীকার করতে পারবেন না, আমিও করবো না। আমার টাইম লাইনে সাক্ষী আছে, সাফাত ভাইকে জিজ্ঞাসা করেন, সাফাত ভাই সব সাপোর্ট করছে, নিরঙ্কুশ ভাবে আমরা সাপোর্ট করছি। আর সেই মানুষগুলো আজকে আপনাদের কারণে আমাদের চোখে পানি, আপনাদের কারণে আমাদের বুক ফেটে যাচ্ছে, আপনাদের কারণে আমার ভাই আজকে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার ভাইকে আজকে এই দেশ ছেড়ে যেতে হচ্ছে, যে মানুষটা কোনোদিন যদি সুস্থ থাকতো, আমি বিশ্বাস করি হাদি কখনো কোনো একটা রোগের কারণে এভার কেয়ারে যাওয়ার ছেলেটা না। এভার কেয়ারে সর্বোচ্চ এই মানুষটা না, সে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা নেওয়ার কথা। আমি স্পিরিটের জায়গাটা বলতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। সে মাটির মানুষ, সে কিন্তু কোন গাড়ির ভিতরে গুলিবিদ্ধ হয় নাই, সে হয়েছে একটা রিক্সার ভিতরে। আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। মাটির ছেলে হাদি, আমাদের ঘরের ছেলে হাদি, আমাদের বুকের ছেলে হাদি, কারণ আমাদের ভাই হাদি। সেই হাদি কোথায় গুলি খেয়েছে? রিক্সার মধ্যে, রিক্সায়। সে কিন্তু একটা গাড়ির উপর চড়ে নাই। তার কি সুযোগ ছিল না দুর্নীতি করার, টাকা পয়সা করার? এবং বান্না ভাই একটা পয়সা কেউ বলতে পারবে? বান্না ভাই, হাদি ভাই তো আমার এখানে যখন আসছিল আমরা তো তার কাছে সে সম্পর্কে গল্প শুনছি। শুধু হাদি তো না, হাদির বোন, হাদির স্ত্রী সবাই কিন্তু জুলাইতে মাঠে ছিল। মানে হাদি অফকোর্স, পুরো ফ্যামিলি। বের হওয়ার সময় ঢাল হিসেবেও বলতো যে বোনদের সাথে নিয়ে যেত, ওয়াইফের সাথে নিয়ে যেত। কোনো সময় ডাক্তারের অজুহাত, কোনো সময় বোনের অজুহাত, নানাভাবে কিন্তু মানে পুরা পরিবারটাই ধরেন মানে রাজপথে খুব শক্তিশালী ভাবেই ছিল। তো আমি হাদির এই শুধু একটা কথা বলতে চাই, গতকাল রাতের কথা, ওই যে আপনাকে বড় ভাইয়ের কথাটা আমি বলতে চাই। বড় ভাইয়ের কথাটা আমি যেটা আবারও রিপিট করতে চাই, সেটা হচ্ছে যে বড় ভাইয়ের সাথে রাত 1টার সময় যখন বড় ভাই আমাকে, অমর ভাই, আমাদের হাতি ভাইয়ের বড় ভাই, উনি যখন আমাকে ডাকলেন, ডেকে বললেন, "বান্না ভাই, আমার ভাইটা ফিরবে কিনা আমি জানি না, শাহাদাত বরণ করবে কিনা আমি জানি না, হয়তো সে শাহাদাত বরণই করবে, কিন্তু আপনাদেরকে কিন্তু বিপ্লব টেনে নিয়ে যেতে হবে, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে হবে।" এই কথাটা কতটা, মানুষের শক্তি থাকলে একটা ভাই এই কথা বলে।
তার স্ত্রী, আমি কালকে রাতে স্ট্যাটাস দিছি রাতের বেলায়, তার স্ত্রী বলছে দেখা হওয়ার পরে যখন হাদি ভাইকে দেখতে গেছে, হাদি ভাইয়ের সামনে দাঁড়ায় এসে বলছে, উনি বলছেন যে তোমার জন্য 70 কোটি মানুষ দোয়া করতেছে, তুমি এখানে শুয়ে আছো কেন, এখান থেকে বের হও, রাস্তায় যাও। ওইটাই আমরা আমরা আসলে ওয়েটিং ফর দ্য মিরাকল, দেখি আল্লাহ কি করে। আর হাদিকে হাদি যদি আমাদের ছেড়ে চলেও যায়, এই এই বিপ্লব অসমাপ্ত থাকবে না। সাধারণ ছাত্র জনতার মধ্যে যে স্পিরিট আমি দেখি, যে যে চেতনা আমি দেখি, সেই চেতনায় হাসিনাও ফিরে আসবে না, ফ্যাসিবাদকে পুনর্বাসন করা যাবে না। ভারতীয় সে আধিপত্যবাদও বাংলাদেশে আমার মনে হয় না, যত দল মিলেই চাক, কোনো দলের পক্ষে সেটি হয়তো সম্ভব হবে না। তো সাফায়েত ভাই, আপনার সর্বশেষ পর্যবেক্ষণটা শুনি। কি করব? কি বিষয়টা কি? বান্না ভাইয়ের কথা তো শুনলাম, আপনি শুনলেন, এবং ধরেন আমি জাস্ট ছোট একটা ইনফরমেশন একটু শেয়ার করি। আমাকে একটা বিশেষ একটা বাহিনীর জায়গা থেকে বলা হচ্ছিল যে ভাই, আমরা বিএনপি যখন নমিনেশন, তো বিএনপি প্রথম অফিসিয়ালি ঘোষণা করে প্রার্থী তালিকা, তার পরপরই সরকারকে বলা হয়েছিল একটা বিশেষ এজেন্সি থেকে যে আমরা প্রত্যেকটা আহ, ঘোষিত প্রার্থী এবং সম্ভাব্য প্রার্থী অন্যান্য দলের প্রত্যেকের সাথে একজন করে পুলিশ হোক, বিজিবি হোক, একটা ইউনিফর্ম একটা লোক দেই উইথ গান, এবং আমাদের গোয়েন্দা তৎপরতায় আমরা এনএসআই হোক, এসবি হোক, আমাদের একটা মানে ফর্মা যারা, তাদেরকে আমরা একটু রাখি আশেপাশে। অর্থাৎ একটা ইউনিফর্ম লোক যদি একজনের সাথে থাকে, সেখানে কিন্তু অনেকের মনে কিন্তু একটা চাপ তৈরি হয় কিন্তু। অবশ্যই এটা তো অনেক বড় একটা ডেটারেন্স কিন্তু কিন্তু ক্রিয়েট করে। গভর্নমেন্ট এই প্রস্তাবতে পাত্তাই দেয়নি, গভর্নমেন্ট এটা বুঝেই নেই। তো এখন আসলে আপনি করবেন কি? এবং ইউনূসের সাথে ধরেন আমাদের সেনাবাহিনীর তো ধরেন ভাই কি বলবো, এগুলো বলতে বলতে মানে কি মানে আর সহ্য হয়, মানে বলতে ইচ্ছা করে না। সেনাবাহিনীর ভিতরে এখনো তো হাসিনার বংশধরেরা সক্রিয়, পুলিশে সক্রিয়, সচিবালয়ে সক্রিয়। তো ইউনূস সাহেব আমার মনে হয় এটা বুঝেই বলছে যে হাদির এ, মানে হামলাকারীরা যেন পালাইতে না পারে। ইউনূস সাহেব ওইটা টের পাইছে, মানে যে পালাই যেতে পারে, কারণ সব দিকে তো তাদেরই লোক, উনি বসায় রাখছে, উনি তো কিছু করে নাই। এখন আমাদের ভাই মুক্তি কি, করণীয় কি? এই বিপ্লব চলতেই থাকবে? এখন দেখেন, যেটা আপনি তো একটা কথা বললেন, আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিই। জি। মানে কিভাবে এই বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার মানুষকে যে বিপদে ফেলছে, এই মাত্র কিছুদিন আগে যে আমাদের যে পিলখানা হত্যাকাণ্ডে নিয়ে যে যে কমিশনের যে রিপোর্ট দেয়া হলো, আপনি কি জানেন সেই রিপোর্টে মানে সেই যে কমিশনের যারা সদস্য যারা ছিলেন, এদের সবার পুলিশ প্রোটেকশন উইথড্র করা হয়েছে। এই কমিশনের যিনি চেয়ারম্যান এম ফজলুর রহমান, উনি লিখিতভাবে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উনি বলেছিলেন যে আমাদেরকে, কারণ আমরা তো ভাই একদম প্রকাশ্য একদম ইয়েতে প্রেস কনফারেন্সে আমরা সরাসরি ইন্ডিয়ার নাম উল্লেখ করে আমরা বলেছি আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আমাদেরকে দেয়া হোক। তাদের দেয়া তো হয় নাই, সম্ভবত যে কয়জনের ছিল সেটা উইথড্র করা হয়েছে। তো এইভাবে, আর আপনি বলছেন যে যেখানে কি নির্বাচনের যারা প্রার্থী আছে তাদেরকে গানম্যান দেওয়ার কথা, মানে তারা তো দিচ্ছে না, উল্টা যাদের ছিল সেটা উইথড্র করে ফেলছে। অর্থাৎ মানুষকে যত ভাবে বিপদে ফেলা যায়, আমার মনে হয় মানে কোনো কিছুই এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বাকি রাখছে না। অর্থাৎ এই মানুষগুলোর যে কষ্ট, তাদের যে ত্যাগ, এই যে আমাদের গুম কমিশন বা এই যে পিলখানা কমিশন, এরা যে এতদিন ধরে তারা কষ্ট করে করে এতগুলো মানে ধামা চাপা দেওয়া জিনিসপত্রকে আবার নতুন করে নিয়ে আসলো, নিয়ে এসে তারা জনগণের সামনে, এখন সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, না এটাতে কি হবে বা ভবিষ্যতে কি এটার বিচার হবে কি হবে না, ওগুলা আলোচনা পরে। এই যে তারা কষ্টটা করলো এবং করে, তো তারা তো এখন নিজেকে, তা আমি তো বলবো যে তারা মানে তারা তো নিজেকে একটা এক্সপোজ করে দিল যে এখন তারা তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটাও তো সরকার দিচ্ছে না। আর এখন আর এদিকে এই যে আমাদের হাদির কথা বলি, নুরু, যে নুরুল হক নুরু, সেই নুরু দেখেন সে আওয়ামী লীগের আমলেও নুরু মার খেয়েছে, কিন্তু এই রকমের মার যে ওকে হসপিটালাইজ করে এই রকমের বাজে ভাবে, তাও মানে মানে তাকে তাকে তো বোধহয় দেশের বাইরেও পাঠাতে হয়েছিল। এটা তো আওয়ামী লীগের আমলেও তো নুরু এভাবে মার খায় নাই। আর আজকে হাদি, কালকে হবে অন্য কেউ। তো আমি জানি, আমি আসলেই জানি না যে এখন
এই সরকারের কাছ থেকে আমরা কি আশা করব? নাকি আমার কাছে মনে হয় যে ভাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ইলেকশনটা দিয়ে আপনারা প্লিজ আপনারা বিদায় হন। আমাদেরকে মাফ করেন। বাংলাদেশের মানুষকে আপনারা মাফ করেন। হ্যাঁ, এটাও এরকমই ভাবনা আমার যে ভাই বিদায় হও। তোমাদেরকে অনেক দেখছি। আমার আর একটা রাগ আছে। আমি ভাই জি, একটু বলি, আমার একটা রাগ আছে। আমি হুম, যেহেতু বিএনপির সাপোর্টার, আমি ওপেনলি বলি আমি বিএনপি সাপোর্ট করি। বাংলাদেশের সবচেয়ে বড় দল এই মুহূর্তে, গণতান্ত্রিক দল। মানে একটা সময় বিএনপিকে অনেকভাবে কিন্তু ছোট করা হয়েছে তারা যখন নির্বাচন চাচ্ছিল। এখন সেটা জাস্টিফাইড হচ্ছে। মানুষ এখন বুঝতেছে কেন, হয়তো বিভিন্ন ব্যাখ্যা বের করা সম্ভব। কিন্তু বিএনপি যে এই যে ডিসেম্বরের নির্বাচন থেকে সরে ফেব্রুয়ারিতে রাজি হইছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেই সময় খুশি ছিলাম না বিষয়টা নিয়ে। আমি কিন্তু একদমই খুশি ছিলাম না। কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যত দিন যাবে অবস্থা তো খারাপ হবে। আমার যত তাড়াতাড়ি সম্ভব একটা রাজনৈতিক ট্রানজেকশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটা নতুন সরকার দরকার ছিল। এই যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজি হয়ে গেল, হ্যাঁ, এবং আমরা সবাই খুশি হইলাম, দেখাইলাম, কিন্তু আমার মন থেকে প্রথম থেকে একটা খটকা ছিল যে বিএনপি যে স্যাক্রিফাইস গুলো করতেছে, এই স্যাক্রিফাইস গুলোর রেজাল্ট না হয় আমাদের জন্য অনেক খারাপ আসবে। এবং আলটিমেটলি কি হইলো দেখেন, এক একটা দল এক একটা এজেন্ডা নিয়ে, এরা দেশের এজেন্ডা বাদ দিয়ে যার যার নিজস্ব এজেন্ডা নিয়ে ফাইট করছে কদিন। দেশে তাদের নিজেদের নেতাকর্মীরা এখন কি মারা যাচ্ছে না? আপনি দেখেন বিএনপির যে পরিমাণ নেতাকর্মী গত কয়েক মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটা কি নেহায়তি কম? তাদের বিচার কোথায়? একটা বিচারকে আমরা দেখতে পাইছি? তারা কি মানুষ ছিল না? তারা কি জুলাইয়ের রাস্তায় নামায় নাই? তারা কি ফাইটার না? আমার হাদি ভাইয়ের কথা আমি বলবো। রাইট। না ওইটাই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট বান্না ভাই। বান্না ভাই আমার মনে হয় আপনার কিন্তু সমস্যা হচ্ছে। বান্না ভাই আশা করি আবার ঢুকবেন। তো আমরা অনুষ্ঠানের আসলে শেষ দিকে উম আ বান্না ভাই ঢোকার চেষ্টা করছেন। দেখি আবার তিনি ইন করবেন। তো আসলে মানে ভাই টোটাল এক ধরনের হতাশা। তবে আমার মনে হয় যে হতাশার কথা বা নেগেটিভ কথা বা দুঃখের কথা অনেক বললাম। কিন্তু তারপরেও আমার মনে হয় যে ছাত্র জনতা যেভাবে ধরেন অ্যা কোনো অস্ত্র ছাড়া প্রশিক্ষিত বাহিনীর সামনে যেভাবে দাঁড়িয়েছে, ওই যে ওই কথাটা একটা স্যার একটারে তো মারি, একটা মরে, বাকি একটাও সরে না, সব দাঁড়ায় থাকে। এই যে শক্তি, এই শক্তিটাই হয়তো আমাদেরকে এইসব বিপদ থেকে ভবিষ্যতে উদ্ধার করবে এবং আমরা নিশ্চয়ই অ্যা এই জায়গাটা পারবো। জি, বানা ভাই সরি আপনি বোধহয় লাইনের সমস্যা হচ্ছিল। আমরাও অনুষ্ঠানের জি, শেষ দিকে একেবারে আমরা যেটা বলছিলাম যে জি, আমরা হয়তো এক ধরনের হতাশা বা কষ্টের কথা বললাম। কিন্তু তারপরও আমাদের ছাত্র জনতার যে শক্তি আমরা দেখেছি জুলাইতে, সেই শক্তি কিন্তু এখন অটুট আছে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধান্দায় ব্যস্ত হয়ে গেছে। কিন্তু ছাত্র জনতা যারা একেবারে রুট লেভেলের মানুষ, তারা কিন্তু ঐক্যবদ্ধ। এবং আপনি যদি দেখেন যে একটা ভয়ংকর শক্তিশালী একটা রিজার্ভ ফোর্স কিন্তু আছে। সেটা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা। ট্রু। আমরা জুলাই বিপ্লবীরা যারা ক্ষমতায় গেছে তারা কিন্তু এদেরকে মূল্যায়ন করে নাই। এদেরকে না ডাকেই করে। নাই। নারীদেরকে কোনো মূল্যায়ন করে নাই। যেই নারীরা তার মিছিলের সামনে থেকে নিজেরা মার খেয়ে অনেককে বাঁচিয়েছে। তাদেরকেও কিন্তু তারা মানে ওইভাবে কোনো মূল্যায়ন করে নাই। তো হুম, আমরা হতাশ হতে চাই না। আমার হতাশ হওয়ার কোনো সুযোগও নাই। ওই যে যেটি বলছিলাম আপনি যখন ছিলেন না সাফায়েত ভাইকে, ওই যে পুলিশ বলছিল না যে, "স্যার একটারে তো গুলি করে মারি।" বা ওই একটাই বাকিটি পড়ে যায়। আর বাকিগুলা যায় না। তো এইটাই হচ্ছে শক্তি এবং আমার মনে হয় যে এই শক্তিতে ভর করেই নিশ্চয়ই আমরা ভালো কিছু পাবো। এটা বিপ্লব পরবর্তী অনেক ধরনের টার্মোইল হয়, অনেক ধরনের ঝামেলা হয়। আমরা হয়তো সেগুলোই অতিক্রম করছি। নিশ্চয়ই আমরা হাদি ভাইয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। বান্না জি, ভাই, মেজর সাফায়েত আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই সপ্তাহতেই আরেকবার বসার চেষ্টা করব সার্বিক জি। পরিস্থিতি নিয়ে। আ সাথে জুলাই বিপ্লবী আরো কয়েকজনকে আমরা যদি ইনক্লুড করতে পারি, আমার মনে হয় যে আবারও সেই আমি আমাদের অনুরোধ করছি আমাদের রাহাত শান্তনু ভাইকেও এরপরে যদি, কারণ জি, আমি জি, এই মানুষটা এরপরে নিয়ে আসবো। আবেদন করতে পারি ইনশাল্লাহ। জি, প্লিজ। অবশ্যই এবং আমার মনে হয় যে জুলাই বিপ্লবীদেরকে আবারও সংগঠিত করার উদ্যোগ, আবারও সেই জি, কাজ আবারও অবশ্যই। শুরু করতে হবে। একদম। দেশের স্বার্থে মানুষের জন্য বেঁচে থাকার তাগিদে। আপনাদের দুজনকে অসংখ্য অবশ্যই। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন নিশ্চয়ই আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমাদের
অনেক দুঃখের কথা, অনেক হতাশার কথা শুনেছেন। কিন্তু তারপর আমরা হতাশ নই। আমরা বিজয়ী হবই। কারণ ছাত্র জনতার যে ত্যাগ, যে বুকের রক্ত, যে পঙ্গুত্ব, যে অন্ধত্ব, এর পরে আবারও এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে বা বড়, বড় দলগুলো মিলে ভারতকে পুনর্বাসন করবে এই দেশে, হাসিনাকে পুনর্বাসন করবে। রিফাইন্ড ওয়েতে ফ্যাসিবাদী গ্রুপ